প্রযোজক সমিতির নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, প্রতারণা মামলায় মুখ খুললেন তানজিন তিশা। আতিফ আসলামের কনসার্টে পারফর্ম করবে বাংলাদেশি ব্যান্ড। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন ঘিরে উত্তাপ বেড়েছে। শনিবার এফডিসি প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন সভাপতি প্রার্থী খোরশেদ আলম খসরু ও সাধারণ সম্পাদক প্রার্থী শামসুল আলম। সংবাদ সম্মেলনে খসরু অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলের করা আবেদন মূলত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিলম্বিত করার একটি প্রচেষ্টা। জনাব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল সাহেব নিজেই এফবিসিসিআই ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন। পরপর দুইবার একই পদে দায়িত্ব পালন করলে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না নির্বাচনে। এমন জটিলতায় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচনে প্রার্থিতা বাতিল হয় খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের। তবে প্রার্থিতা ফেরত পেয়ে সংবাদ সম্মেলনে জানান, ষড়যন্ত্রের শিকার তারা। উজ্জ্বল সাহেব এবং লিপু সাহেব সহ ওনাদের সহযোগীরা ভালো করেই জানেন যে সাধারণ ভোটারদের ভালোবাসা আমাদের সাথে আছে। তারা যদি ভোটের মাঠে সরাসরি লড়াই করেন তবে ভোটারদের রায়ে ওনাদের পরাজয় নিশ্চিত। আর এই পরাজয়ের ভয়ে উনি ভীত হয়ে ওনারা আজ বিনা ভোটে নির্বাচিত হওয়ার এক নীল নকশা তৈরি করেছেন। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে আইনি জটিলতা তৈরি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, রয়েছে হেরে যাবার ভয়, এমন মন্তব্য খসরু ও শামসুল আলম প্যানেলের। আমরা ভোটারদের প্রতি আস্থাশীল এবং ভোটারদের মতামতের সম্পূর্ণ মূল্যায়ন করি। আমরা চাই তাদের মতামতের ভিত্তিতেই এবং তাদের ভোটের মূল্যায়নের ভিত্তিতেই প্রযোজক সমিতিতে সুন্দর একটা কমিটি আসুক, নির্বাচন হোক। পরাজয়ের ভয়ে একজন গুণী অভিনেতার কাছ থেকে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক, বলেন প্রযোজক আরশাদ আদনান। না, উনি গুরুজন, উনি মুরব্বী, উনি যা করবেন উনি বুঝে শুনেই করেন আমার ধারণা। আমি ওনার সবসময় সর্বাঙ্গীন সাফল্যতা কামনা করি, কিন্তু আমি যেটুক আমার ছোট বুদ্ধিতে বলতে চাই যে নিজের বুদ্ধিতে কাজ করা ভালো। মামলা ও পাল্টাপাল্টি অভিযোগে সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও অধিকাংশ সদস্যদের চাওয়া নির্ধারিত সময় হোক সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। নাদিফ হাসান, চ্যানেল 24, ঢাকা। প্রায় 10 মাস আগে একটি জামদানি শাড়িকে কেন্দ্র করে ওঠা প্রতারণার অভিযোগে আবারও আলোচনায় তানজিন তিশা। আদালতে সমন জারির পর প্রথমবারের মতো এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। জানিয়েছেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতেই নিজের অবস্থান তুলে ধরবেন তিনি। প্রায় 10 মাস আগে জামদানি শাড়ি নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে এসেছিল প্রতারণার অভিযোগ। সম্প্রতি আদালত সমন জারি করে আগামী 13ই আগস্ট হাজির হওয়ার নির্দেশ দিলে বিষয়টি আবারও সামনে আসে। সমন জারির পর সংবাদ সম্মেলনে তানজিন তিশা বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি। আমি আইনকে অনেক শ্রদ্ধা করি, আমাদের দেশের আইনকে শ্রদ্ধা করে আমি এতদিন কিছুই বলিনি, বিকজ আইন যেটা করবে বুঝে শুনে করবে। আইন যেটা বলবে সেটা নিশ্চয়ই কারো ফেম, কারো পাওয়ার, কারো টাকা দেখে বলবে না। অভিমানের সুরে এই অভিনেত্রী বলেন, দীর্ঘ ক্যারিয়ারে মাত্র 27,000 টাকার একটি শাড়ি সামান্যই বটে। 13 বছর 14 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। একটা অনলাইন শপের 27,000 টাকার শাড়ি মেরে দেওয়ার জন্য, 27,000 টাকার শাড়িকে মেরে দেওয়ার জন্য এত কষ্ট করে স্ট্রাগল করে নিজেকে একটা শিল্পী বানিয়ে আজকে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আর সবচেয়ে বড় কথা, যে আমার নামে মামলা করেছে আমি তাকে চিনিই না। আমার সাথে কথা হয়েছে একজন আইনজীবীর সাথে, যিনি কিনা একটা শাড়ির অনলাইনের ওনার। আমি তো তাকে দেখতেই পাচ্ছি না এই মামলার মধ্যে। শুধু অভিযোগের উত্তরের সাথে নিজের প্রথম সিনেমা ও নাটক নিয়ে কাজের কথাও জানান তানজিন তিশা। ভেরি সুন সোলজারের তো শুটিং কিছু বাকি আছে, আপনারা হয়তো জানেন। আমাদের মেইন পার্ট বাকি আছে, সেটা হচ্ছে গানের শুটিং বাকি আছে। আজকেও আমি কথা বলছিলাম আমার ডিরেক্টরের সাথে। সো ভেরি সুন ওইটাও হয়ে যাচ্ছে, আর রিলিজও হবে এই বছরে। সো এটা আমার জন্য এই বছরটা অনেক স্পেশাল। অ্যান্ড নাটক তো আছেই, নাটক হয়তো খুব বেশি করবো না, বাট আই নেভার সেড দ্যাট আমি নাটক ছেড়ে দিব। নাদিফ হাসান, চ্যানেল 24, ঢাকা।
দেশীয় গান ও বাউল সঙ্গীতের নতুন উপস্থাপনায় শ্রোতাদের মাঝে পরিচিত নাম কামরুজ্জামান রাব্বি। হারিয়ে যাওয়া বাংলা লোকগানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়ে পেয়েছেন জনপ্রিয়তা। গানের পাশাপাশি এবারে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। কথা বলেছেন চ্যানেল 24-এর সাথে একান্ত সাক্ষাৎকারে। বিদেশি নয় রে তুই চিজ পুরোই 100% দেশি। বাংলা বাউল ও লোকগানের ঐতিহ্যকে নতুন আঙ্গিকে তুলে ধরে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছেন কামরুজ্জামান রাব্বি। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো, আমি বামন হইয়া সহ বেশ কিছু জনপ্রিয় গান দিয়ে তৈরি করেছেন নিজের আলাদা পরিচয়। আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। শুধু গান নয়, অভিনয় জগতেও নিজের অবস্থান তৈরি করতে কাজ করছেন তিনি। নতুন মাধ্যমে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের লক্ষ্যেই অভিনয়ে আগ্রহী হয়েছেন এই শিল্পী। অভিনয় করছি বিভিন্ন ধারাবাহিক নাটকে, 1 ঘন্টার নাটকে অভিনয় করছি। সো নানামুখী কাজের জন্য প্রেশার হয়ে যায়, নিজের জন্য একটা সেকেন্ডও নেই, কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যে আমি নিজেকে খুঁজে বেড়াই, নিজেকে খুঁজে পাইও। বাউল গানকে আধুনিক শ্রোতাদের কাছে পৌঁছে দিতে নিয়মিত কাজ করছেন রাব্বি। তবে তিনি মনে করেন ভালো গান করতে অভিনয় জানাটাও জরুরি। এই বঙ্গদেশের ট্রেডিশনটা এরকম যে গায়নরা অভিনয়ের পাশাপাশি গান করছে বা গানটার মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে গল্পটাকে প্রকাশ করছেন। সো এই কারণে আমার কাছে মনে হয়েছে আমি একজন পারফর্মার হিসেবে যদি আমি গানের পাশাপাশি অভিনয়টা জানতে পারি, বুঝতে পারি, তাহলে সেটা গাইতে গিয়ে আমার অনেক বেশি সুবিধা হবে। অভিনয়ে যুক্ত হলেও নিয়মিত গান করে যাচ্ছেন এই শিল্পী। নিজের মৌলিক গানের পাশাপাশি সিনেমার গানেও কাজ করছেন তিনি। বেশ কিছু গান আছে যেগুলো মানুষ শোনে, পছন্দ করে। ভিউয়ের কথা যদি বলি, মিলিয়ন মিলিয়ন ভিউ আছে। সাঁতাও চলচ্চিত্রে আমি একটি গান করেছি যেটা নুরুল ইসলাম জাহিদের লেখা সুর করা, ভাওয়াইয়া গান। এইভাবে টুকটাক কাজ হচ্ছে। আমি কখনো সিনেমাতে গান গাওয়ার জন্য দৌড়াই না বা কোনো গান গাওয়ার জন্যই দৌড়াই না। আমি দেশীয় সংস্কৃতির নানা ধারাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান কামরুজ্জামান রাব্বি। শুধু গান নয়, শিল্পের বিভিন্ন শাখায় অবদান রেখে ভক্তদের মন জয় করতে চান এই শিল্পী। রুম্মান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 24 জুলাই শীর্ষক অডিও ভিজুয়াল প্রকাশনা সিরিজ। গেল বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগ, সংগ্রাম ও চেতনা সংরক্ষণ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চলচ্চিত্র, তথ্যচিত্র এবং অডিও ভিজুয়াল মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমন উদ্যোগ জাতীয় স্মৃতি সংরক্ষণে কার্যকর অবদান রাখবে বলেও উল্লেখ করেন তিনি। পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলামের ঢাকার কনসার্টে পারফর্ম করবে বাংলাদেশের 2 জনপ্রিয় ব্যান্ড মেঘদল ও লেভেল 5। মেন স্টেজ ফিচারিং আতিফ আসলাম শিরোনামের এই কনসার্টে দেশি বিদেশি শিল্পীদের এক মঞ্চে দেখার সুযোগ পাবেন সঙ্গীত প্রেমীরা। আসছে 24 জুলাই ঢাকার 300 ফিট এলাকার ক্রিকেটার্স একাডেমিতে অনুষ্ঠিত হবে এই আয়োজন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আতিফ আসলামের পরিবেশনার পাশাপাশি মেঘদল ও লেভেল 5 তাদের জনপ্রিয় গান নিয়ে শ্রোতাদের মাতাবে। এর আগে নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি স্থগিত করা হলেও নতুন তারিখে আবারও আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের সঙ্গীত প্রেমীদের মধ্যে ইতোমধ্যেই এই কনসার্ট ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বাংলাদেশের 2 কণ্ঠশিল্পী শুভেন্দু দাস শুভ ও সঞ্জিদা মাহমুদ নন্দিতার জন্য একটি স্বপ্ন পূরণের মুহূর্ত। তাদের পরিবেশিত এআর রহমানের সুর করা জনপ্রিয় গান সাওয়ারিয়ার নতুন সংস্করণটি অস্কারজি এই শিল্পী নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। 1.5 বছর ধরে মৌজি অ্যান্ড কোং প্রকল্পের মাধ্যমে পুরনো জনপ্রিয় গান নতুন আঙ্গিকে উপস্থাপন করে আসছেন শুভ ও নন্দিতা। এআর রহমানের এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত 2 শিল্পী এটিকে জীবনের অন্যতম বড় অনুপ্রেরণা হিসেবে দেখছেন। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় অভিনয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন মেগা ধারাবাহিক ফিরে আসার গল্পে রুকায়া চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার এই প্রত্যাবর্তন ঘটেছে। ভারতের 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অঞ্জন দত্ত পরিচালিত ও অভিনীত চালচিত্র এখন সেরা বাংলা চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে। মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত ছবিটি ওটিটি ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা পাওয়ার পর এবার অর্জন করল রাষ্ট্র এর সম্মান।
অবশেষে প্রকাশ পেল সানি দেওল অভিনীত বাটওয়ারা 1947-এর টিজার। দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি আগামী 14 আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মুক্তির প্রথম সপ্তাহে রেকর্ড গড়েছে ক্রিস্টোফার নোলানের মহাকাব্যিক চলচ্চিত্র দ্য ওডিসি। 3 দিনে আমেরিকা ও যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে 120.5 মিলিয়ন মার্কিন ডলার এবং বিশ্বব্যাপী প্রায় 258 মিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড পরিমাণ আয় করেছে ছবিটি। ৭২তম ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে এবারে জয় জয়কার, মেধা ও নান্দনিকতার। ভারতীয় চলচ্চিত্রের সেরা সৃষ্টিগুলোকে সম্মানিত করতেই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়। সারা জাগানো গল্প আর অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ চলচ্চিত্র প্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে এবারের বিজয়ের তালিকা। সেলুলয়েডের পর্দায় যারা নিজেদের অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন তাদের সেই গৌরবময় অর্জন এক নজরে দেখে নেব। অনবদ্য এক তরুণ, চারপাশে সবাই বলছে অসম্ভব, কিন্তু তার লক্ষ্য একটাই, ভারতের জার্সি চাপিয়ে দেশকে গৌরব এনে দেয়া। সেই লড়াইয়ের গল্পই চান্দ চ্যাম্পিয়ন, আর সেই গল্পকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলে ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বীকৃতি পেলেন কার্তিক আরিয়ান। ৭২তম ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চান্দ চ্যাম্পিয়নের জন্য যৌথভাবে সেরা অভিনেতা হয়েছেন তিনি। মাত্র 1 দশকের ক্যারিয়ারে জাতীয় পুরস্কার কার্তিকের জন্য এটি বড় টার্নিং পয়েন্ট। তবে সেরা অভিনেতার মঞ্চে পুরস্কার ভাগ হয়েছে আরেকজনের সঙ্গে। মালায়াম সিনেমা ব্রহ্ময়মের ভয়, রহস্য আর মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্পে অসাধারণ অভিনয়ের জন্য একই সম্মান জিতেছেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা মাম্মুটি। 5 দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে চলা এই তারকা আবারও প্রমাণ করলেন অভিজ্ঞতা অর্জনের যেন শেষ নেই। आर्टिकल 370 को हाथ लगाने नहीं देंगे। সেরা অভিনেতার খেতাব ভাগ হলেও সেরা অভিনেত্রীর পুরস্কার কিন্তু ভাগ হয়নি, সেটি একাই হাতে তুলে নিয়েছেন ইয়ামি গৌতম। আর্টিকেল 370 সিনেমায় একজন গোয়েন্দা কর্মকর্তার ভূমিকায় তার অভিনয় বিচারকদের নজর কেড়েছে। জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের 370 অনুচ্ছেদ প্রত্যাহারের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাই নির্বাচিত হয়েছে সেরা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে। অর্থাৎ একই সিনেমা এনে দিল দুটি বড় জাতীয় সম্মান, আর ইয়ামের ক্যারিয়ারেও যোগ হলো প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শনিবার বিজয়ীদের নাম প্রকাশ করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 2024 সালে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো থেকে বেছে নেওয়া হয়েছে এবারের সেরাদের। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। টেলিভিশনের ফ্রেমে সারাক্ষণ জুড়ে থাকেন যারা, একটি সন্ধ্যা আপন করে নিয়েছেন সেই সংবাদ উপস্থাপকরা। সিনিয়র জুনিয়র অনেকেই ছিলেন যে আয়োজনে। নতুন সদস্য বরণ, ইজিএম আর সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয় সেই আয়োজন। মঞ্চে নাচের তালে মুগ্ধতা ছড়াচ্ছেন টেলিভিশন উপস্থাপিকা। দর্শক সারিতে বসে উপভোগ করছেন যারা, তারাও একই জগতের। টেলিভিশন রেডিওর সংবাদ উপস্থাপকদের নিয়ে এই আয়োজন, তাই প্রতিটি ফ্রেমে দেখা মেলে চেনা জানা প্রিয় মুখ। শুক্রবার রাজধানীর বনানী ক্লাবে হয় নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ এনবিএর ইজিএম নতুন সদস্য বরণ ও প্রেজেন্টার্স নাইট, যেখানে নানা কর্মসূচির পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী। সব পেশায় সব পদে মানুষরা অনেকটা একটা পরিবারের মতো, এবং পরিবারের মতো বলেই এই পরিবারটাকে আরো নিবিড়, আরো আর্টিকুলেট করার জন্য একটা সংগঠনের প্রয়োজন পড়ে তাদের নিজস্ব। এবং এই সংগঠনটা যদি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে এর যদি নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই সংগঠনটি খুব শক্তিশালী হয়। 2 পর্বে সাজানো অনুষ্ঠানের প্রথমাংশে অনুষ্ঠিত হয় এনবিএর ইজিএম 2026। এতে সভাপতিত্ব করেন এনবিএ সভাপতি ডাক্তার সাকলাইন রাসেল। এনবিএর কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদক রাইসুল হক চৌধুরী। আমরা একটা উৎসবমুখর পরিবেশে একদম সকলের অংশগ্রহণের
যে একটা নিশ্চয়তা সেটা বিধান করতে চাই এবং একটা সুন্দর উৎসবমুখর একটা নির্বাচন হবে, নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে, সেরকম একটা প্রত্যাশা আজকে সবার মধ্যে দেখেছি এবং সেভাবে আমরা সব আয়োজন আজকে করেছি। এখানে আমরা মূলত সদস্য বান্ধব একটি সংগঠন, আমরা চেষ্টা করি যে আমাদের সদস্যদের সুখে এবং দুঃখে হচ্ছে পাশে থাকার জন্য। এর পাশাপাশি আমাদের সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে করে থাকি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে হয় নতুন সদস্যবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এনবিএর এবারের আয়োজনে অংশ নেন 2 শতাধিক সদস্য। আমি মনে করি যে আমরা যদি সবাই একসাথে থাকতে পারি। দেখতে দেখতে সফলতার আরও 2 বছর অতিক্রম করেছে এনবিএ। তাই 2026 থেকে 2028 2 বছরের জন্য অনুষ্ঠিত হবে নির্বাচন। আর নির্বাচন আয়োজনের লক্ষ্যে একই অনুষ্ঠানে ঘোষণা দেয়া হয় 5 সদস্যের নির্বাচন কমিশন। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। সবাই চায় অভিজাত একটি প্রতিষ্ঠানে হোক নিজের কোনো ঠিকানা, আর সেটি যদি হয় 5 স্টার কোনো হোটেলে, তাহলে আনন্দের সীমা থাকে না। তারকাদের চাওয়া বোধ হয় তেমনটাই। সাগরকন্যা কুয়াকাটার এক 5 স্টার হোটেলে এবারে যুক্ত হলেন এই সময়ের আলোচিত অভিনেত্রী কেয়া পায়েল। শেয়ার নিয়েছেন তার বাবাও। গতকাল ঢাকা বোট ক্লাবে সিলভার সান ইকো রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দেন অভিনেত্রী কেয়া পায়েল। একই প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন তার বাবা, কিনেছেন শতাধিক শেয়ার। নতুন এই প্রতিষ্ঠানের যাত্রা শুরুর আয়োজনে উপস্থিত ছিলেন তারকা, রাজনীতিবিদ সহ আরও অনেকেই। সেখানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী সাব্বির জামান। বই শুধু গল্পই বলে না, সময়েরও সাক্ষী হয়ে থাকে। আর সেই গল্পকে পাঠকের হাতে তুলে দিতে রাজধানীতে হয়ে গেল প্রাণবন্ত এক প্রকাশনা উৎসব। লেখক ফয়সাল মোর্শেদের নতুন বই 32 জাইলার 8 খোলার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আসেন সাহিত্যপ্রেমী, পাঠক ও সংস্কৃতিমনা মানুষেরা। কাল শুক্রবার রাজধানীর গুলশানের শালা নেবারহুড আর্ট স্পেসে অনুষ্ঠিত হয় বইটির প্রকাশনা উৎসব। মোড়ক উন্মোচনের পাশাপাশি লেখকের সঙ্গে পাঠকদের প্রাণবন্ত মত বিনিময় এবং বই নিয়ে আলোচনা হয় এই আয়োজনে। মূলত 1998 সালের একটি সত্য ঘটনার উপর কেন্দ্র করেই এগিয়েছে উপন্যাসের প্রেক্ষাপট, যেখানে উঠে এসেছে নদী ভাঙন থেকে শুরু করে রাজনৈতিক টানাপোড়েনের গল্প। নতুন বই প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লেখক ফয়সাল মোর্শেদ তার বইয়ের ভাবনা এবং সৃষ্টির অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। বর্ষার মৌসুমে অনেকেরই সর্দি কাশি সহ হয় শ্বাসতন্ত্রের নানা রোগ। বেশ অনেক দিন ধরে কাশি বা এই ঠান্ডা লেগে অনেকের অবস্থাই হয় নাজেহাল। আমি আপনাদের জানাতে পারি এক ঘরোয়া সমাধান। রান্নাঘরের লবঙ্গকে কাজে লাগাতে পারেন এই ক্ষেত্রে। লবঙ্গতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, তাই কাশি কমাতে খেতে পারেন লবঙ্গ চা। 1 কাপ পানি ফুটিয়ে তাতে 1 থেকে 2টি লবঙ্গ দিয়ে দিন। 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখে ছেঁকে নিন। স্বাদ বাড়াতে গরম এই চায়ে যোগ করুন মধু বা লেবু। চাইলেই আদা এবং লবঙ্গ একসাথে থেতো করে নিয়ে অল্প পরিমাণে দিনে 2 থেকে 3 বার খান। কাশির সাথে কমবে গলা ব্যথাও। লবঙ্গ সেদ্ধ করা পানি দিয়ে ভাপ নিলেও সেটি দারুণ কাজ করে সর্দি কাশি কমাতে। অর্থ সংকটে টাকা বাঁচাতে একসময় যাকে অস্থায়ী কোচ বানানো হয়েছিল, আজ সেই মানুষটি আর্জেন্টিনাকে টানা 2য় বিশ্বকাপ জেতানোর দরজায় এনে দাঁড় করিয়েছেন। 2005 সালে 2টি পাস থেকেই সম্পর্ক গড়ে ওঠে মেসি স্কালোনির। আর্জেন্টিনার বদলে যাবার রহস্য শুধু মেসি নয়, গল্পটা লিওনেল স্কালোনির। 2005 সাল ইন্টারন্যাশনাল ম্যাচে লিওনেল মেসির অভিষেক। মাঠে ছিলেন মাত্র 45 সেকেন্ড, তারপরই লাল কার্ড। এই অল্প সময়ে মেসি পেয়েছিলেন মাত্র 2টি পাস। দুটোই এসেছিল এক সতীর্থের কাছ থেকে, যার নাম লিওনেল স্কালোনি। তখন হয়তো কেউ জানতো না ওই 2টি পাসই একদিন পুরো আর্জেন্টিনা ফুটবলের গল্পটাই বদলে দেবে। 2018 বিশ্বকাপে ভরাডুবির পর আর্জেন্টিনা ছিল দিশেহারা। বড় কোচ নেয়ার মতো অর্থও ছিল না। অনেকটা বাধ্য হয়েই কদিনের জন্য দায়িত্ব দেয়া হয় স্কালোনিকে। কিন্তু স্কালোনি এসেছিলেন নিখুঁত পরিকল্পনা নিয়ে। তার প্রথম সিদ্ধান্ত ছিল দলটা হবে মেসিকে ঘিরে, কিন্তু মেসি নির্ভর নয়। পাবলো আইমার, ওয়াল্টার স্যামুয়েলদের নিয়ে গড়ে তুললেন এমন এক দল যেখানে সবাই মেসির জন্য দৌড়াবে, আবার প্রয়োজনে মেসিও দলের জন্য লড়বেন। ফলাফল কোপা আমেরিকা,
ফিনালিসিমা, তারপর কাতার বিশ্বকাপ জয়। বদলে গেল আর্জেন্টিনার মানসিকতা। হারতে হারতে অভ্যস্ত দলটি শিখে গেল সব জটিল আর কঠিন ম্যাচ জিততে। 2026 বিশ্বকাপের ফাইনালে আবারও আর্জেন্টিনা, হাতছানি টানা দ্বিতীয় বিশ্বকাপের। আর্জেন্টিনার এই বদলে যাওয়ার পেছনে হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পাসটি এসেছিল স্কালোনির কাছ থেকেই। তাই সেই 2 পাস আর 2 বিশ্বকাপের গল্প এখন স্কালোনিকে ঘিরেই। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুডের প্রেজেন্টস অভিযান স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।